প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার বিধান সি দাস 1966 সালের ফেব্রুয়ারিতে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিস, আমি প্রথমে একটু জানতে চাইবো যে অবস্ট্রাকটিভ জন্ডিস বলতে আসলে কি বোঝায়? আসলে জন্ডিস আমরা জানি যে আমাদের গা হাত পা এরকম হলুদ হয়ে যায়। তো অবস্ট্রাকটিভ জন্ডিস এটা এই জন্ডিসের একটা ভ্যারাইটি, যে আমাদের যে লিভারের থেকে যে পিত্তনালী পিত্তথলি যেটা এসে এটা খাদ্যনালীর সাথে সংযুক্ত হয়। ওই খাদ্যনালীর কোথাও যদি বাধা পড়ে তখন ওই পিত্তরসটা খাদ্যনালীতে যেতে পারে না, তখন ওটা জমা হয় এবং সেখান থেকে রক্তে যায়। রক্তে গিয়ে এটা সারা শরীরে আপনার বিস্তৃতি লাভ করে এবং সেটাতে গা হাত পা হলুদ হয়। সেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস, যেহেতু বাধা পড়ে সেটা, এবং সেটা চিকিৎসা করতে হলে অপারেশনের দরকার হয়, সেজন্য ওটাকে সার্জিক্যাল জন্ডিস বলা হয়ে থাকে। স্যার, একটু জানতে চাইবো যে অবস্ট্রাকটিভ জন্ডিস আর সাধারণভাবে যে জন্ডিস, প্রচলিত যে জন্ডিস, তার মধ্যে দুটোর মধ্যে পার্থক্যটা রোগী কিভাবে করবেন? ওইটা যেটা আমরা একটা মেডিকেল জন্ডিস বলি, সেটা আবার দুই ধরনের হতে পারে। একটা হলো আপনার হিমোলাইটিক অ্যানিমিয়া জনিত জন্ডিস, আর একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। অথবা অনেক ধরনের কজ থাকে, ড্রাগস থাকে, যেগুলা সাধারণত মেডিকেল ইয়েতে ভালো হয়, চিকিৎসায় ভালো হয়ে যায়। তো যেটা পার্থক্য যেটা বললেন, যেটা যদি ভাইরাল হেপাটাইটিস, যেগুলো এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ই ভাইরাস, আরও অনেক রকমের ভাইরাস আছে, সেই ভাইরাস জনিত যে জন্ডিসগুলো, সেগুলা যখন আক্রান্ত হয় তখন একটা কনস্টিটিউশনাল সিমটম আমরা বলি যে রোগী খুবই উইক লাগে, ওদের একটু জ্বর ভাব লাগে, সিভিয়ার ভমিটিং হয়, বমি হয়, খেতে পারে না। যারা সিগারেট খান তাদের ডিসটেস্ট ফর সিগারেটস এগুলো হয় এবং প্রচণ্ড একটা দুর্বল ওরা অনুভব করে প্রথম দিকে একটা। তারপরেই হচ্ছে ওদের গা হাত পা হলুদ হচ্ছে। আর পক্ষান্তরে আমরা যখন সার্জিক্যাল জন্ডিস চিন্তা করি তখন আসলে এটা পেইনলেস থাকে। এটা হঠাৎ করে আস্তে আস্তে জন্ডিস শুরু হয়, এই যে টিউমার বলেন অথবা একটা স্টোন যদি ইনফেক্ট হয়, জন্ডিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং টিউমারের ক্ষেত্রে অনেক সময় ব্যথা হয় না। আবার কিছু কিছু টিউমার অথবা যেটা পাথরের কারণে যদি হয় জন্ডিসটা, তখন আপনার একটু ব্যথা, জ্বর এগুলো হতে পারে। কিন্তু ওই যে কনস্টিটিউশন সিমটমগুলো, যে বেশি উইকনেস, সেই জিনিসগুলো প্রাথমিক দিকে লাগে না। তবে হ্যাঁ, টিউমারটা যদি বড় হয় তখন হয়তো খাওয়ার অরুচি থাকতে পারে, তার ক্ষুধা মন্দা থাকতে পারে এবং স্বাস্থ্য নষ্ট হতে পারে। তো এটা একটা উপায় আর কি। যে স্যার, এই যে অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা কেন হয়? অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণগুলো হচ্ছে, আমরা যদি কয়েকটা কারণ দেখি, একটা হলো ক্যান্সার জনিত কারণ, আর একটা হচ্ছে নন ক্যান্সার জনিত কারণ। ক্যান্সার জনিত কারণগুলো হচ্ছে এই যে আমি যেটা বললাম যে বাইল ডাক্ট বা পিত্তনালী, যেটা আইসা এই লিভার থেকে এসে খাদ্য নালীর সাথে আছে, ওই নালীর যে কোনো জায়গায়, উপরে, মাঝখানে, নিচে যে কোনো জায়গায় হতে পারে, সেটা হয়ে ওটা বন্ধ করতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে এটার সাথে একটা প্যানক্রিয়াস, অগ্নাশয় আমাদের একটা আছে, যেগুলা জারক রস খাবারের জন্য সিক্রেট করে, অথবা আমাদের ইনসুলিন সিক্রেট করে, ডায়াবেটিস কন্ট্রোল করে। ওইটার মাথায় যে হেড অফ দ্য প্যানক্রিয়াস যদি টিউমার হয়, তখন সেটা ওই পিত্তনালীটাকে চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছে। এটা একটা। আরেকটা হলো যে গল ব্লাডার ক্যান্সার। গল ব্লাডারের যদি ক্যান্সার, অনেক সময় এটা মানে বড় হয়ে ইনভেট করে উপরে ক্যান্সার, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। আরেকটা হচ্ছে খাদ্য নালীতেও যদি হয়, যে ডিওডেনাম, বিশেষ করে ডিওডেনামে যদি ক্যান্সার হয়, যেখানে আইসা ওই পিত্তনালীটা ওপেন করে সেখানে বন্ধ রাখতে পারে, সেটা একটা কারণ। এটা হচ্ছে আপনার ক্যান্সার জনিত কারণ। আর নন ক্যান্সার জনিত কারণ হচ্ছে পাথর হতে পারে, পিত্ত ওই নালীতে পাথর হইতে পারে, ওইটা আইসা নিচে এক জায়গায় সরু জায়গা আছে, ওখানে যদি ইমপ্যাক্ট হয়ে থাকে সেখানে হতে পারে। অথবা লিভারের ভিতরে কিছু পাথর হতে পারে, ওই পাথর নিচে আসা করতে পারে, এটা একটা। আবার
আরও কিছু অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, আমরা বলি কনজেনিটাল ডাইলেশন, যে কলিডোকাল সিস্ট, যে জন্মগতভাবেই পিত্তনালীটা মোটা হয়ে গেল, সেগুলো ইনফেকশন হয় অনেক সময় জন্ডিস। আচ্ছা স্যার, অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আপনারা যখন রোগীরা যখন আপনাদের শরণাপন্ন হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? অবস্ট্রাকটিভ জন্ডিসে আসলে চিকিৎসা হচ্ছে, আলটিমেট চিকিৎসা হচ্ছে মানে সার্জারি। তবে পরীক্ষা নিরীক্ষার কথা যদি একটু জানতে চাই। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা যেটা আমরা বলি যে রোগীগুলা ওরকম জন্ডিস নিয়ে যখন আসে তখন আমরা কিছু টেস্ট করি, সেগুলো হচ্ছে লিভার ফাংশন টেস্ট বলি, যে টোটাল বিলিরুবিন, জিপিটি, অ্যালকালাইন ফসফেট, সেগুলোকে একটা আলট্রাসোনোগ্রাম করে আমরা লিভারের যে নালিটার এটার স্ট্যাটাসটা দেখতে পারি, কোনো জায়গায় টিউমার আছে কিনা সেগুলো দেখতে পারি। আবার সিটি স্ক্যান বলে একটা পরীক্ষা আছে, হ্যাঁ, সেটা দিয়ে আরও আলট্রাসোনোগ্রাম থেকে আরেকটু ভালো বোঝা যায়। এবং রিসেন্টলি এমআরসিপি এটা বলা যায়, যে ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাম, সেটা দিয়ে আমরা বিলিয়ারি ট্রাক্ট যেটা আছে, বাইল ডাক্ট নালী আছে, সেগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি। আর কিছু এতে টিউমার মার্কার করা যায়, যে ক্যান্সার কি ক্যান্সার না, পাথর থাকলে বোঝা যায়, হ্যাঁ, যে সিটি স্ক্যান করলে অথবা আলট্রাসোনোগ্রাম করলে, সেগুলো আমরা করে থাকি। এটা হলো একটা চিকিৎসার বিষয়। তারপরে যেটা হলো যে আমরা মানে সার্জারি করতে হয় আর কি, এগুলো নিরাময়ের জন্য হয়। আচ্ছা স্যার, অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে যে সার্জিক্যাল জন্ডিস যে কারণে নাম, সেই চিকিৎসার ব্যাপারগুলো যদি আমাদের একটু বলতেন। চিকিৎসা যে আসলে রোগীগুলা যে পাথর যদি হয়, মনে করেন পাথরের কারণে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় বা সার্জিক্যাল জন্ডিস আমরা যেটা বলি, সেটা যদি হয়, তাহলে পিত্তনালী যে আছে, এই পিত্তনালীর নিচের দিকে মনে করেন একটা পাথর বসে থাকলো, তো সেটা একবারে পেট না কেটে অপারেশন আমরা করতে পারি। একটা আধুনিক পদ্ধতি আছে, সেটাকে বলা হয় ইআরসিপি, মানে এন্ডোস্কোপি করে একটা ফাইবার আছে, ওটা ভিতরে আমরা ঢুকিয়ে পিত্তনালীর যে মুখটা সেটাকে কেটে বড় করে ওটা টেনে আনতে পারি। সেটা হলো নন ক্যান্সার জনিত একটা খুব আর ক্যান্সার জনিত যে কিছু চিকিৎসা অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, সেগুলা অপারেশন করলে যদি রোগীগুলা আর্লি স্টেজে আসে, তাহলে অবশ্যই এগুলো ভালো হয়ে যায়। এবং বিশেষ করে যে পিত্তনালীর নিচের দিকে, মাঝখানের দিকে, এবং ডিওডেনাম, যেটা আমরা খাদ্যনালীর যে টিউমার আছে, যে সেইগুলা যদি আমরা অপারেশন করতে পারি, এই রোগী বলা হয় যে 5 ইয়ার সার্ভাইভাল রেট, বা অনেক দিন বাঁচে গেলে 100 জনের করলে 60 জন 70 জন বাঁচে। আচ্ছা, তবে প্যানক্রিয়াটিক ক্যান্সার যেটা এটাও মানে আর্লি স্টেজে আসলে আমরা বলি এগুলোরও প্রগনোসিস খুব গুড, কিন্তু দুর্ভাগ্যবশত এই রোগীগুলো আমাদের কাছে আসলে খুব দেরিতে আসে। আচ্ছা, এখন স্যার এই দেরিতে আসাটা কেন, এটা কেন হচ্ছে? দেরিতে আসার কারণগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাদের মানে অ্যাওয়ারনেসের কিছুটা প্রবলেম আছে। যেমন আমাদের রোগীগুলা যখন জন্ডিস ধরা পড়ে, তখন ওরা একটা ট্রেডিশনাল চিকিৎসা নেয়। যেমন ওই যে আমাদের গ্রামে দেখি যে হাত ধোয়া, মালা পরা, অথবা কবিরাজি ওষুধ, তাবিজ কবজ, হ্যাঁ, ঝাড়ফুঁক, এগুলা দিয়ে ওরা কিছুদিন চেষ্টা করে। তো প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে এই সার্জিক্যাল জন্ডিসের প্রথম দিয়ে কোনো ব্যথা, উপসর্গ, খাওয়ার রুচি, এগুলো কোনো সমস্যা থাকে না, সেজন্য ওরা ওই নির্দ্বিধায় এগুলা করে বেড়ায়। মানে তো গা হাত পা হলুদ হচ্ছে শুধু, আর হয়তো মাঝে মাঝে চুলকানি হয়, অথবা পায়খানা একটু সাদা টাদা হয়। যাই হোক, এগুলা যখন হয় তখন ওরা এই করে একটু সময় নষ্ট করে, যেমন কেউ 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস এগুলা দিয়ে বেড়ায়। তো শেষের দিকে যখন আসে যে চুলকানি খুব বেশি হচ্ছে, তখন ওরা হয়তো ডাক্তারের কাছে, তো ডাক্তার হয়তো কিছু লোকাল ডাক্তারের কাছে গেলেন, তো ওখানে হয়তো গ্রামে ভালো আলট্রাসোনোগ্রাম নাই, বা ওনারা কিছু লক্ষণ দেখে হয়তো চিকিৎসা করেন, কিছু ওষুধ টষুধ দেন, তারপর ওয়েট করেন। যে কারণ মেডিকেল জন্ডিস হলে যে অনেক সময় আমরা কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলে এটা টাইম 1 মাস হোক, 2 মাস হোক, কারো 2 সপ্তাহ হোক, কারো 3 সপ্তাহ হোক, এগুলো ভালো হয়ে যায়। কিন্তু যখন টিউমার থাকে তখন তো আসলে ভালো হইতে চায় না, ভালো হবে না যদি অপারেশন আপনি না করেন, সেটাকে না সরানো পর্যন্ত। তখন ওই যে প্রাইমারি ফিজিশিয়ান কিছুটা ডিলে হয়, কারণ এটা ফ্যাসিলিটিসের অভাবে। যদিও এখন মনে করেন গ্রামে গঞ্জে কিছুটা আলট্রাসোনোগ্রাম গেছে, ওরা পরীক্ষা টরীক্ষা করে যখন ওরা বুঝতে পারে যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, তখন সেন্ড আপ, মানে ওগুলা রোগী পাঠায় হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে। যেমন তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এখন যেটা হয়, ওনারা ওই জন্ডিস যখন বেশি দেরি হয়ে যায়, তখন আসলে ওটা কমাতে হয়, অপারেশনের আগে কমাতে হয়। সেজন্য এন্ডোস্কোপি করে ওখানে ওই মুখটা, যেটা বললাম যে পিত্তনালীর মুখটা কেটে ওখানে যে একটা পাইপ আমরা ঢুকিয়ে দিই, তাহলে জন্ডিসটা কমে যায়। তারপরে উনি স্ট্যান্টিং যেটা বলে, তো এখন ওটা কমিয়ে দেন, এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলে থাকেন যে আপনারা সার্জিক্যাল এর পরের যে চিকিৎসাটা সেটা নিতে হবে।
এখন রুগীরা মনে করে যে জন্ডিসে সার্জারি করবো, এটা কি না কি হয়ে যায় এরকম। ওনারা হয়তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বললেও অনেক সময় আসেন, অথবা আবার কিছু কিছু ডাক্তার হয়তো জানেন যে আমাদের দেশে এই সার্জারিগুলো এখনও ডেভেলপ না, এটাও হয়তো জানেন। সেজন্য ওনারা অনেকে হয়তো বলেন না, বা বললেও বলে যে না ঠিক আছে, এইজেড পেশেন্ট বা যদি ওরকম হয় হয়তো পাঠাইতেও চান না। এখন দুই দিকে প্রবলেম আছে, একটা হচ্ছে পেশেন্টও আসতে চায় না, আবার হয়তো কিন্তু আমার যেটা সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এইসব রোগের আসলে এখন ভালো সার্জিক্যাল চিকিৎসা আছে। হ্যাঁ, দেশেই হচ্ছে, অনেক ডাক্তার সাহেবেরা আছেন, স্পেশালিস্ট আছেন, ওনারা করেন। এবং এগুলো যদি আর্লি স্টেজে আসে অথবা এআরসিপি করে স্টেন্টিং করে জন্ডিস কমিয়েও যদি আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা অ্যাসেস করি ওগুলো করা যাবে কিনা, করলে ওগুলা যদি ভালো জায়গায় থাকে তাহলে গুড একটা সার্ভাইভাল রেট আমরা দিতে পারি, দেওয়া সম্ভব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, জেনে নিলাম অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ট্র্যাম্পোলিনে আজকে আমরা সেকেন্ড ব্যায়ামটা দেখব যে কিভাবে অনেক বেশি করে স্ট্যামিনাটা বিল্ড আপ করা যায়। অনেক শিশুরা দেখা যায় খেলতে গেলে পরে যখন গ্রুপে খেলে তখন দেখা যায় কেউ কেউ খুব জোরে দৌড়াচ্ছে, অনেকক্ষণ ধরে খেলতে পারছে, এবং আরেকজন দেখা যাচ্ছে যে সে পারছে না, তখন সে মন খারাপ করে ফেলছে বা কিছুক্ষণ করে সে হাঁপিয়ে যাচ্ছে। তখন আস্তে আস্তে যদি দেখা যায় যে তাদের কিছু হেল্প করি আমরা, শুধু শুধু বকাঝকা না করে বা খুব বেশি চিন্তিত না হয়ে আমরা যেটা করি যে তার এই জিনিসগুলো খেয়াল করি যে কেন হচ্ছে, এবং যদি আদার কোনো রকম তার শারীরিক সমস্যা না থেকে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে যে প্রথমে ওকে কিছু ফিজিক্যালি অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করতে হবে, এবং সেজন্য খুব বেশি স্পেস দরকার বা খুব বেশি জিনিস দরকার হবে তা না। আমরা এখানে ট্রাম্পোলিনেই দেখব যে কিভাবে ওর দমটা বাড়ানো যায়, যেটা ওর বিভিন্ন স্পোর্টসে বা অন্য সময়ে তাকে হেল্প করবে। দিস ইজ কল্ড বক্সার্স পাঞ্চ। ওকে লিও, অ্যান্ড স্টেপ আপ, নাইস। এখানে বক্সারদের সবচেয়ে বেশি স্ট্যামিনা থাকে, তো আমরা দেখব যে বক্সাররা স্ট্যামিনা বিল্ড আপ করে যখন, তখন কিভাবে তারা ব্যায়ামগুলো করে। ওকে, অ্যান্ড গো। ইয়েস ইয়েস ইয়েস, নাইস নাইস নাইস। আমরা দেখতে পাচ্ছি যে স্টেপিংয়ের সাথে সাথে সে পাঞ্চও করছে, একটা কম্বিনেটেড মুভ, এবং জাম্পের কারণে যেটা হচ্ছে যে যদি মাটিতে দাঁড়িয়ে করতো তার থেকে ট্র্যাম্পোলিনের কারণে তার জয়েন্টের প্রেশারটা খুব কম পড়ছে, কিন্তু দমটা বরং বৃদ্ধি হচ্ছে আরও বেশি। ওকে, ফাইন, অ্যান্ড স্টপ, নাইস। পাঞ্চ করার সময় কী মনে হচ্ছিল? আর ইউ বক্সার? হ্যাঁ, তুমি বক্সার হবে। তো এতে যেটা হচ্ছে যে যখন সে কনসেন্ট্রেশন দিয়ে পাঁচটাও করছে, কম্বিনেশনটা অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে তারা দুটো কম্বাইন করতে পারে না, যে একদিকে মনোযোগ দিলে অন্যদিকে দিতে পারে না। হ্যাঁ, তো এখানে তাকে কিন্তু কনসেন্ট্রেট করতেই হবে যে পা যাচ্ছে তার সাথে পাঁচ যাচ্ছে। হ্যাঁ, তো কনসেন্ট্রেশনটা তার বিল্ড আপ হবে, কম্বিনেশন বিল্ড আপ হবে, এবং পাশাপাশি তার স্পিডটা আপ ডাউন করেও দেখা যাবে যে আপনারা স্ট্যামিনা বিল্ড আপের ব্যাপারটা দেখতে পারেন। আর পাশাপাশি এটাতে যখন সে করবে, সে খুব লাফানোর মতো, অনেক সময় বাচ্চারা পার্কে নিয়ে যাওয়া বা কোথাও নিয়ে যাওয়ার জন্য খুব জোর করে মাদের যে না লাফাবো, হ্যাঁ মজা করব, এটা কিন্তু সে বাসাতেই করতে পারে। ফলে আপনারা পড়াশোনার মাঝখানে ওকে যদি 5-10 মিনিটস ওকে একটু বের করে বাসাতেই এই জিনিসটা করার সুযোগ দেন, দেখা গেল যে ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও হলো, ঘুম ঘুম ভাবটাও কেটে গেল, পড়াশোনাতে আবার সে মনোযোগী হয়ে উঠতে পারলো। প্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি। এ ধরনের রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, চলুন সে সম্পর্কে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। প্রিয় দর্শক, আজকাল অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বলে যে আমরা ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছি, অর্থাৎ রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেটাকে আমরা হাইপার ইউরেসেমিয়া বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া বলি। এই রক্তে যে রেঞ্জে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকতে হয় তার স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে গেলেও কিন্তু অনেকেরই কমপ্লেইন হয়, পায়ে ব্যথা বা অনেক সময় জ্বালা পোড়া করে, ক্র্যাম্পিং করে। তো সেই ক্ষেত্রে সবাইকে অবশ্যই ডক্টরের কাছে যে ব্লাড টেস্ট করিয়ে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হয়। তবে এটাও ঠিক যে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে একটি প্রপার ডায়েট। কেননা ডায়েটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু কমিয়ে ফেলতে পারেন। কেননা দর্শক, খাবারে দেখা যায় পিউরিনের মাত্রা বা পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায়।
এবং ইউরিক অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক করতে এই পিউরিন সমৃদ্ধ খাবার যেমন টমেটো, শসা, গাজর এবং যে কোনো লাল রঙের সবজিকে অ্যাভয়েড করতে বলা হয়। এই সময় ডাল বা ডাল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করলে আপনি অনেক সহজে আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারবেন। মাংসের ক্ষেত্রে বলা হয় যে পাখির মাংস যেমন কবুতর বা হাঁস এই জাতীয় মাংস এবং গরু খাসির মাংসকে এড়িয়ে চলা অবশ্যই উচিত। সেই সাথে বিভিন্ন অর্গান মিট যেমন কলিজা, গিলাম, মগজ এই জাতীয় অর্গান মিটগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রোটিনের জন্য আপনি ডিমের সাদা, দুধ, টক দই অথবা মাছ থেকে আপনার প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। যেহেতু আমরা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোকে এই সময় অ্যাভয়েড করতে বলি, তাই সারাদিনে প্রোটিনের চাহিদা মেনটেন করার জন্য এই খাবারগুলো আপনাকে সাহায্য করে থাকবে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পিচ্ছিল জাতীয় সবজি যেগুলো আছে যেমন ঢ্যাঁড়স, ফুলকপি এবং আরও অন্যান্য কচুর লতি বা মুখি এগুলোও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাধারণত সবুজ পানীয় সবজি যেমন লাউ, চাল কুমড়া, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো আপনার খাবারের তালিকায় বেশি করে রাখবেন। অবশ্যই পানি খেতে ভুলবেন না, কেননা দর্শক পানি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে ইউরিনের মাধ্যমে বের করে ব্লাডের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তবে আপনি খাবারকে নিয়ন্ত্রণ করে 2 মাস পর অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডটি পরীক্ষা করে দেখুন। সেই ক্ষেত্রে এটির মাত্রা নর্মাল হয়ে গেলেও ঝট করে আপনার বাদকৃত খাবারগুলোকে তালিকায় আবার শুরু করবেন না। আস্তে আস্তে ডায়েটিশিয়ানের পরামর্শ মতে অথবা ডক্টরের সাথে কথা বলে তারপর আপনাকে সেই খাবারগুলো আবার পরবর্তীতে গ্রহণ করা যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আপনি অবশ্যই আপনার ডায়েট ঠিক করে ফেলুন। সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। তীব্র পেট ব্যথায় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ঔষধ খাবেন না, এতে রোগ নির্ণয়ে ভুল হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যে চোখটা খারাপ এই চোখটাকে আমরা অলস চোখ বলি। এই অলস চোখটায় এমন একটা সমস্যা, ডাক্তারও কিছু দেখে না বাইরে থেকে, ভিতর থেকে রোগীও কিছু বোঝে না যে ওই চোখটাতে দেখে না। প্রবলেমটা এই জায়গায় যে সে রোগীও বুঝতে পারে না তার এক চোখে কম দেখে, পরীক্ষা না করলে ডাক্তারও বলতে পারে না যে বাইরে থেকে যে এই রোগীটার এই সমস্যা আছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।